তাহলে আমরা আজকে দেখো 22 তারিখ, 22 তারিখে আমরা এই লাইভ মানচিত্রে দেখছি বায়ু কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে। এখানে সরাসরি দক্ষিণ পশ্চিম দিক থেকে, অর্থাৎ এটাকে আমরা একটা স্ক্রিনশট নিয়ে নিই। নিয়ে তোমাদের একটু এখানে দেখাই। এখানে দেখো বায়ুপ্রবাহ কি হচ্ছে না, এই দক্ষিণ থেকে এইভাবে উত্তর দিকে যাচ্ছে, অর্থাৎ 17 নটিক্যাল মাইল গতিতে বায়ু যাচ্ছে এবং দক্ষিণ পশ্চিম থেকে বায়ুটা যাচ্ছে এই দক্ষিণ পশ্চিম দিক থেকে। এবার এটা হচ্ছে সাধারণ অবস্থা, কিন্তু যদি আমরা দেখি ওয়ার্ল্ডের মানচিত্রে পৃথিবীর কোথাও না কোথাও ঘূর্ণিঝড় হয়েই চলেছে কোনো না কোনো সময়। যেমন দেখো এই মাদাগাস্কার উপকূলের কাছে এখানে একটা ছোট ঘূর্ণিঝড় হচ্ছে, অর্থাৎ ঘূর্ণবাত সৃষ্টি হয়েছে, ট্রপিক্যাল সাইক্লোন সৃষ্টি হয়েছে। আবার দেখো এখানে চলে এসো, এখানে একটা ঘূর্ণিঝড় সৃষ্টি হয়েছে, এটা হচ্ছে আটলান্টিক মহাসাগরে। এই আটলান্টিক মহাসাগরের ঘূর্ণিঝড়টাকে যদি আমরা দেখি, এটাকে আমাদের তাহলে দেখতে পাবো এখানে আটলান্টিক মহাসাগরের মধ্যে এই যে ঘূর্ণিঝড়টা সৃষ্টি হলো, এখানে দেখো বায়ু ক্রমশ কেন্দ্রের দিকে ঘুরতে ঘুরতে আসছে, তাই এটা হচ্ছে ঘূর্ণবাত। কিন্তু কখনো কখনো আমরা দেখব বায়ু বিপরীত দিকে যাচ্ছে, অর্থাৎ অ্যান্টি সাইক্লোনও সৃষ্টি হতে পারে। মানে কখনো কখনো দেখব, যেমন এই একটা দেখো এখান থেকে বায়ু কেন্দ্রের বাইরে যাচ্ছে, বা পৃথিবীর আমরা বিভিন্ন প্রান্তে এই অ্যান্টি সাইক্লোনগুলো দেখতে পাবো। যদি এটা দেখি ভালো করে, দেখবো এখান থেকে কেন্দ্র থেকে বায়ু বাইরের দিকে যাচ্ছে। এটা আরো ভালো দেখতে পাচ্ছি আমরা যে এখানে কেন্দ্র থেকে বায়ু বাইরের দিকে যাচ্ছে, অর্থাৎ এটা হচ্ছে অ্যান্টি সাইক্লোন, প্রতিপ ঘূর্ণবাত। এরকম ঘূর্ণবাত প্রতিপ ঘূর্ণবাত বিভিন্ন জায়গায় সৃষ্টি হয়েই থাকে সবসময়। আমরা এই লাইভ ম্যাপ থেকে দেখতে পাবো, এটা একটা খুবই গুরুত্বপূর্ণ ওয়েদার মানচিত্র। এবার দেখো এখানে পৃথিবীর বিভিন্ন প্রান্তে এরকম ঘূর্ণবাত প্রতিপ ঘূর্ণবাত আমরা সবসময় দেখতে পাবো। যেমন একই সঙ্গে প্রশান্ত মহাসাগরের কামচাটকা উপদ্বীপের কাছে বেরিং প্রণালীর কাছে একটা ভয়াবহ ঘূর্ণিঝড় হচ্ছে, যার বাতাসের গতিবেগ কোথাও কোথাও 27 নটিক্যাল মাইল। এই 27 নটিক্যাল মাইল সম্পর্কে একটু মনে রাখবে। মানে এখানকার আমরা দেখো এই প্রশান্ত মহাসাগরের এখানে যে ঘূর্ণিঝড়টা সৃষ্টি হলো, সেই ঘূর্ণিঝড়ের মধ্যে আমরা দেখতে পাচ্ছি, বা ট্রপিক্যাল সাইক্লোনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে বাতাসের গতিবেগ 27 নটিক্যাল মাইল। মনে রাখবে এক বাতাসের গতিবেগ মাপার একক হচ্ছে KNOT, নট। এই 1 নট সমান সমান মনে রাখবে প্রায় 2, অর্থাৎ 1.8 কিমি। 1.8 কিমি, 1 নটিক্যাল নট সমান সমান 1.8 কিমি। তো প্রায় 2 কিমি বলতে পারি আমরা এটাকে। তাহলে এখানে 27 নটিক্যাল মাইল গতিতে বায়ু বওয়া হচ্ছে, অর্থাৎ আমরা বলতে পারি এর ডবল গতিতে বায়ু পাওয়া হচ্ছে কিলোমিটারে, যদি হিসাবটা নিই আমরা। এবার আমাদের আজকের যে টপিকসটা, সেখানে দেখো বর্তমানে আমাদের এই সমস্ত জায়গায় কামচাটকা উপদ্বীপে কি হচ্ছে না হ্যাঁ বুঝতে পারছি না, ভালো করে বলো। এবার দেখো আমরা চলে আসি আজকে 22 তারিখ 12টা। এই 22 তারিখ 12টাতে আমরা জাস্ট দেখতে পাচ্ছি ইন্ডিয়ার এখানে ক্রমশ বায়ু দক্ষিণ পশ্চিম দিক থেকে প্রবাহিত হচ্ছে। এবার এটা ডে টু ডে আমাদের এখানে যে 26 তারিখে জোশ নামক যে ঘূর্ণিঝড়টা আসতে চলেছে, সেটাতে আমরা প্রত্যেকটা ডে টু ডে ডেটাটা আমরা অ্যানালাইজ করব। এখানে দেখো আজকে 26 তারিখ দুপুর 12টাতে কোথায় আছে দেখো। 26 তারিখ
দুপুর 12টাতে বায়ু এই দিক থেকে এইদিকে প্রবাহিত হচ্ছে। আর কি দেখছি আমরা, এখানে লো প্রেশার সৃষ্টি হতে চলেছে। মনে রাখবে, কখনো যদি কোনো জায়গায় 200 মিটারের বেশি গভীর পর্যন্ত জলের উষ্ণতা বেড়ে যায়, আর এই জলের উষ্ণতা যদি অনেক গভীর পর্যন্ত বেশি হয়ে যায়, তখন প্রচুর পরিমাণে জলীয় বাষ্পে পরিণত হবে। এখানে জলীয় বাষ্পপূর্ণ বায়ু হালকায় উপরে উঠে গিয়ে গভীর লো প্রেশার সৃষ্টি করবে। সেই লো প্রেশারকে পূরণ করার জন্য পার্শ্ববর্তী অঞ্চল থেকে বায়ু ছুটে এসে প্রবল ঘূর্ণিবাত ট্রপিক্যাল সাইক্লোন অর্থাৎ ঘূর্ণবাতের সৃষ্টি করবে। এই ট্রপিক্যাল সাইক্লোন সৃষ্টির জন্য তাহলে আমাদের একটা সত্য প্রথমে মনে রাখতে হবে, সমুদ্রের গভীর পর্যন্ত উষ্ণ জল হতে হবে। দেখো এখানে সমুদ্রের জলের গভীরতা উষ্ণ জলের গভীরতা ক্রমশ বাড়তে থাকছে 22 তারিখে, আজকে দেখলাম আমরা। এবার দেখো 22 তারিখের পরে আমরা যদি 23 তারিখে দেখি, 23 তারিখে ছোট্ট একটা ঘূর্ণবাত এখানে সৃষ্টি হলো। বাতাসের গতিবেগ তখনও প্রায় নর্মাল, অর্থাৎ 27 নটিক্যাল মাইল মোটামুটি এখানে এইভাবে প্রবাহিত হলো। এটাকে আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ এখানে নর্মাল গতিতে বায়ু প্রবাহ হচ্ছে, এখানে 27 নটিক্যাল মাইল গতিতে বায়ু প্রবাহ হচ্ছে, এবং আস্তে আস্তে সেটি কি হচ্ছে না ঘূর্ণবাতের সৃষ্টি করছে। তারপরে দেখো 23 তারিখের পরে যদি আমরা দেখি 24 তারিখে কিন্তু এখানে ঘূর্ণবাতটা প্রায় সৃষ্টি হয়ে গেল। 25 তারিখে দেখব এখানে ভয়াবহ ঘূর্ণবাত ফর্ম করেছে, যেটা হচ্ছে এই বঙ্গোপসাগরের উপরে। এখানে বাতাসের গতিবেগ দেখো 40 নটিক্যাল মাইল, এবং ভালোভাবে দেখো এই যে ঘূর্ণবাত সৃষ্টি হলো, এই ঘূর্ণবাতের কেন্দ্রে এখানে বাতাসের গতিবেগ দেখো 0, অর্থাৎ এখানে বাতাসের গতিবেগ যদি তোমরা দেখো তাহলে 0 নটিক্যাল মাইল পাবে। অর্থাৎ এটাকে আমি জুম করে ঠিক কেন্দ্রে দেখো বাতাসের গতিবেগ 0 হবে। দেখো 0 নটিক্যাল মাইল, অর্থাৎ ঘূর্ণবাতের একদম কেন্দ্রে বাতাসের গতি থাকবে 0। ঠিক আছে, এবার এটা অল্প অঞ্চল জুড়ে বিস্তার লাভ করে, কিন্তু তার পাশে দেখো 42 নটিক্যাল মাইল, অর্থাৎ বাতাসের গতিবেগ প্রায় 80 কিলোমিটারের বেশি, 80 থেকে 84 কিলোমিটার গতিতে বায়ু তখন প্রবাহিত হবে 25 তারিখে, এই প্রায় 12টার কাছাকাছি সময় সমুদ্রের মধ্যে। এটা আমরা দেখছি যে 25 তারিখের ঘটনা ঘটতে চলেছে বে অফ বেঙ্গল বা বঙ্গোপসাগরের উপরে, এই ঘটনাটা ঘটতে চলেছে, এবং তখন বাতাসের গতিবেগ এই থাকবে, এবং এটা কেন্দ্রে বাতাসের গতিবেগ তখন স্থির থাকবে, অর্থাৎ এটাকে বলা হয় আই অফ দ্য স্টর্ম বা ঘূর্ণবাতের চক্ষু, এবং এই সমস্ত অঞ্চলগুলোতে বাতাসের গতিবেগ খুব বেশি পরিমাণে লক্ষ্য করা যাবে। তারপরে দেখো আমরা আরও 26 তারিখ নাগাদ দেখব যে সুন্দরবন অঞ্চলগুলোতে এই ঘূর্ণবাত অ্যাটাক করা শুরু করে দিয়েছে। অর্থাৎ যদি আমরা দেখি যে 26 তারিখ নাগাদ আমরা দেখতে পাবো 26 তারিখে আমরা দেখতে পাবো, দেখো এখানে প্রায় 46 নটিক্যাল মাইল প্রায় 100 কিলোমিটার গতিতে এই সমস্ত উপত্যকা অঞ্চলের উপরে বায়ু আঘাত করতে চলেছে। আর এই ঝড়টাতে যদি আমরা দেখি সুন্দরবন অঞ্চলে বা আমাদের এই বকখালি, ফেজারগঞ্জ, এই সমস্ত অঞ্চলগুলোতে, নিউমুর দ্বীপ, জম্মু দ্বীপ, এই সমস্ত অঞ্চলগুলোতে প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতির সম্ভাবনা তখন থেকে যাচ্ছে। যদি একদম টাইমটা দেখতে চাও তাহলে ওয়েদার ফোরকাস্ট অনুসারে এটা হচ্ছে 26 তারিখে সকাল 7টা নাগাদ এই পজিশন আমরা দেখতে পাবো।
তোমরা এটা পরপর দেখতে থাকবে। এই windy.com এই ওয়েদার ফোরকাস্ট অ্যাপের মাধ্যমে সরাসরি গুগল থেকেও দেখতে পাবে। এবার এটা টাইম বাড়ানোর সঙ্গে সঙ্গে 5টার দিকেও চলতে থাকবে। এমনকি 27 তারিখে এই পশ্চিমবঙ্গে বর্ধমান জেলাতে এর সেন্টারটা থাকার সম্ভাবনা আছে। বর্ধমানের উপরে এর কেন্দ্রটা থাকার সম্ভাবনা আছে। দেখতেই পাচ্ছ তোমরা, পশ্চিমবঙ্গের বর্ধমানের উপরে কেন্দ্রটা চলে আসবেন, এই দিকে বেরিয়ে যাবে আস্তে আস্তে। তাহলে যদি আমরা দেখি এদিকে এই এটি আস্তে আস্তে স্থলভাগের মধ্যে প্রবেশ করছে। স্থলভাগের মধ্যে প্রবেশ করে সেই সময় আমরা এটাকে দেখতে পাবো যে দুর্গাপুর, বর্ধমান, আরামবাগ, বাঁকুড়া এই সমস্ত অঞ্চলের দিকে এটা এগিয়ে আসছে। এবং বর্ধমানের উপরে তখন থাকছে আই অফ দ্য স্টর্ম বা ঘূর্ণবাতের চক্ষু, মানে ঘূর্ণবাতের কেন্দ্র। তখন বর্ধমানে বেশি ক্ষয়ক্ষতি হবে না, কিন্তু এই ধানবাদ বা এই পার্শ্ববর্তী অঞ্চলগুলোতে তখন ক্ষয়ক্ষতির পরিমাণটা বেশি পরিমাণে হবে। এবার এটা তো আমরা দেখলাম, এই ম্যাপটা তো তোমরা সবাই অ্যানালাইজ করতে পারবে, কিন্তু যেটা সাধারণত 27-28 তারিখের দিকে গিয়ে আবার নর্মালভাবে বায়ু প্রবাহিত হবে এবং সেই উত্তরে বিহারের উপরে এই ঘূর্ণবাতটা চলে যাবে, গিয়ে আস্তে আস্তে সেটি মানে আবার শান্ত অবস্থাতে ফিরে আসবে, বায়ু আবার নর্মাল অবস্থাতে চলে আসবে। এটা তো সবাই আমরা জানি, কিন্তু এই মানচিত্রতে আরও কতগুলো বিষয় একটু জেনে রাখো, যেটা তোমাদের খুব জানা দরকার। এই windy.com মানে ওয়েদার ম্যাপ সম্পর্কে তোমরা যখন উঁচু ক্লাসে পড়বে তখন আরও বিস্তারিত পড়বে, বা আমার বইতে তোমরা দেখতে পাবে ওই ওয়েদার ম্যাপ মানে সেকেন্ড খণ্ড, আমার বইয়ের সেকেন্ড খণ্ডতে আছে, তোমরা বিস্তারিত দেখতে পাবে এই ওয়েদার ম্যাপ অ্যানালাইজ সম্পর্কে। সেখানে ওয়েদার সম্পর্কে বিস্তারিত বিষয় দেওয়া হয়েছে। এই র্যাডার অ্যান্ড স্যাটেলাইটের মধ্যে যদি আমরা দেখি, ওয়েদার র্যাডারে যদি আমরা দেখি, তাহলে আমরা এই ধরনের বৈশিষ্ট্যটা দেখতে পাবো। অর্থাৎ র্যাডারে এগুলোকে আইডেন্টিফাই করা হয়েছে, এই জায়গাগুলোতে মেঘাচ্ছন্নতা আছে। তারপরে দেখো স্যাটেলাইটে দেখা যাচ্ছে যে স্যাটেলাইট মানচিত্রের মধ্যে কোথায় কোথায় মেঘাচ্ছন্নতা থাকছে সেটা আমরা দেখতে পাচ্ছি। তারপর বায়ুপ্রবাহতে তো আমরা দেখতেই পাবো ওই যে মানচিত্রটা ছিল। তারপর বৃষ্টিপাত, এবং এই মানচিত্রটা সাধারণত তোমরা খুব কম দেখেছো বা অনেকে প্রথম দেখছো। বৃষ্টিপাত এবং বজ্রপাত, থান্ডার, এই বজ্রপাত কোথায় কোথায় হচ্ছে সেইটার আমরা দেখতে পাবো। দেখো এই বজ্রপাতের মানচিত্র দেখো, 22 তারিখে এখন বঙ্গোপসাগরের উপরে বজ্রপাত হচ্ছে। অর্থাৎ যদি তোমরা এই সময় আজকের দিনে কেউ বঙ্গোপসাগরের মধ্যে যাও, তাহলে কিন্তু সে এই বজ্রপাতের কবলে পড়বে। অর্থাৎ এই অঞ্চলগুলোতে দেখো ভয়াবহ বজ্রপাতের সম্মুখীন হয়েছে। ইন্ডিয়ার মধ্যে এই ভুবনেশ্বরে কিছুটা পরিমাণ বজ্রপাত হচ্ছে। এবার চলে এসো তেইশ তারিখে কোথায় থাকবে। দেখো সমুদ্রের উপরেই থাকছে। 24 তারিখ নাগাদ বাংলাদেশ কলকাতাতে বজ্রপাত শুরু হয়ে যাচ্ছে। 25 তারিখেও প্রবল বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত কিন্তু আমাদের এই কলকাতা সহ দীঘা সহ এই সমস্ত অঞ্চলগুলোতে বৃষ্টি হবে। অর্থাৎ বজ্র বিদ্যুৎ সহ এখানে কিন্তু প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। মানে এটা তোমরা দেখবে এই সময়ের দিকে প্রবল বজ্রপাতের সৃষ্টি হবে এই অঞ্চলে, যেটা আমাদের কলকাতাতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে। অর্থাৎ এখানে বলা হচ্ছে 25 তারিখ 12টা সাড়ে 12টার দিকে এই প্রবল বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। এবার দেখো এখানে কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে সেটা আমরা দেখতে পাবো, মানে কোন কোন জায়গায় বৃষ্টিপাত হচ্ছে। এই থান্ডারস্টর্ম মানে বজ্র ঝড়, মানে বজ্র বিদ্যুৎ সহ ঝড় যেগুলো, সেগুলো থান্ডারস্টর্ম বলা হয়। আমরা এই বজ্র ঝড় আমরা দেখতে পাবো
25 তারিখে এই অঞ্চলগুলোর উপরে। অর্থাৎ যদি দক্ষিণ পূর্ব এশিয়ার পুরো মানচিত্রটাকে দেখায়, তাহলে আমরা দেখতে পাবো পুরো বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হচ্ছে পুরো এই অঞ্চলে, পুরো এই দক্ষিণ পূর্ব এশিয়ার এই সমস্ত অঞ্চলগুলোতে, অর্থাৎ বাংলাদেশ, মায়ানমার, ভিয়েতনাম, লাওস, কম্বোডিয়া, থাইল্যান্ড, এই সমস্ত অঞ্চলগুলোতে প্রচুর পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত এই অঞ্চলটাতে হবে। সঙ্গে সঙ্গে কলকাতাতে দেখতে পাচ্ছ খুব বেশি পরিমাণে বজ্রপাত হবে। এখানে বজ্রপাতের পরিমাণটা খুব বেশি পরিমাণে হয়ে থাকবে। অর্থাৎ এখানে একটা এককে দেখানো হয়েছে, দেখো 1 বর্গ কিলোমিটারে, মানে 1 কিলোমিটার বা 1 কিলোমিটারে এই জায়গাতে তখন বজ্রপাত হতে হবে 10 বার। 1 কিলোমিটার বা 1 কিলোমিটার অঞ্চলে 10 বার বজ্রপাত হবে। এবার দেখো 26 তারিখ নাগাদ স্থলভাগের মধ্যে প্রবেশ করছে এটা বজ্রপাতগুলো। 27 তারিখে এখানে চলে আসছে, 28 তারিখে বৃষ্টি থেমে যাচ্ছে, 29 তারিখে এভাবে আস্তে আস্তে স্বাভাবিক অবস্থাতে ফিরে আসছে। তারপরে আমরা ক্লাউড, মেঘ, এই মেঘ সম্পর্কে যদি দেখি, তাহলে কোথায় কোথায় মেঘ আছে সেটা জানতে সুবিধা হলে বৃষ্টিপাত কোন কোন দিকে হবে সেটাও আমাদের কাজে লাগে। তো আমরা মেঘাচ্ছন্ন সম্পর্কেও জানতে পারবো। যেমন যদি দেখি 26 তারিখে খুব বেশি পরিমাণে মেঘ থাকছে কলকাতা, 25 তারিখেও খুব বেশি পরিমাণে মেঘ থাকছে এখানে, অর্থাৎ এখানে বৃষ্টি হবে। সেই সময় তুমি যদি দেখো রাজস্থানের দিকে কোনো বৃষ্টিপাত হচ্ছে না বা মেঘাচ্ছন্ন, মানে মেঘ থাকছে না। দেখো এখানে এই জায়গাতে প্রচুর মেঘাচ্ছন্ন আকাশ বা এই দিকটার পুরোটাই, কিন্তু রাজস্থানের থর মরুভূমি অঞ্চলের দিকটাতে কিন্তু তখন মেঘ থাকছে না। এবার চলে এসো লো ক্লাউড, বেস ক্লাউড, দুটো ক্লাউডের ভাগ আছে, সেই ভাগগুলো এখানে দেখানো হয়েছে মানচিত্রে। এবার ভিজিবিলিটি, মানে সেই সময় আমরা কত দূর পর্যন্ত দেখতে পাবো। দেখো এখানে ভিজিবিলিটি, এই ভিজিবিলিটি মানচিত্রটা 25 তারিখের ভিজিবিলিটি মানচিত্রটা দেখো, মানে কত দূর পর্যন্ত আমরা দেখতে পাবো দৃশ্যমানতা। এই দৃশ্যমানতাতে আমরা বলতে পারি, একটু ভেবে দেখো, এখান থেকে এই পর্যন্ত অংশ, এখানে একটা এককগুলো দিয়ে দেওয়া হয়েছে, দেখো 0.8 কিমি দেখতে পাবো। এইটুকু অঞ্চলের মধ্যে 0.8 কিমি ছাড়া দেখতে পাবো না, বেশি দূর দেখতে পাবো না। 2.7 কিলোমিটার দেখতে পাবো এই অঞ্চলগুলোতে, 6 কিলোমিটার দেখতে পাবো এই কালারে, আর এই 16 কিলোমিটার পর্যন্ত দেখতে পাবো এই সমস্ত অঞ্চলগুলোতে উঁচু জায়গা থেকে, উঁচু টাওয়ারের উপর থেকে বা বিমানে আমরা এই 16 কিলোমিটার দূর পর্যন্ত দেখতে পাবো। এই মানচিত্র, ভিজিবিলিটি মানচিত্র তোমরা অনেকে প্রথম দেখছো আজকে। এই ভিজিবিলিটি মানচিত্রটা বিমান চালানোর সময় খুব বেশি পরিমাণে ব্যবহার করে, কত দূর পর্যন্ত দেখতে পাবো খালি চোখে সেটা দেখতে কাজে লাগে। আর কি ওয়েভস, এই মানচিত্রটা খুব ইম্পর্টেন্ট। ওয়েভস মানচিত্রটা খুব ইম্পর্টেন্ট এই কারণে, সমুদ্রের তরঙ্গ সম্পর্কে আমাদের জানতে হবে। দেখো প্রথমে বলি ওয়েভস, সমুদ্র তরঙ্গ। 25 তারিখের আগে দেখি, 22 তারিখ থেকে দেখালে বুঝতে সুবিধা হবে। বর্তমান সময়ে দেখো, বর্তমানে সমুদ্র তরঙ্গ কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে ভালো করে একটু বুঝে নাও। সমুদ্র তরঙ্গ যদি দেখি আমরা, এখন দেখো সমুদ্র তরঙ্গ এইদিকে মুভ করছে, এটা সমুদ্র তরঙ্গ। এই সমুদ্র তরঙ্গ মানচিত্র তোমরা এর আগে মনে হয় দেখোনি। এই সমুদ্র তরঙ্গের মানচিত্রগুলো দেখলে কিছু জিনিস আমরা বুঝতে পারবো যে কোন দিক থেকে তরঙ্গ কোন দিকে আসছে। যেমন এখন যদি কেউ দীঘাতে যাও দেখতে পাবে এই দিক থেকে তরঙ্গ আসছে। এখন যদি কেউ গোয়াতে যাও
তাহলে সে দেখবে এই দিক থেকে তরঙ্গ আসছে, সমুদ্র তরঙ্গ, তার ঢেউ এই দিক দিয়ে আসছে। তাহলে সমুদ্র তরঙ্গ কোন দিক থেকে কোন দিকে আসছে সেটা এখানে আমরা বুঝতে পারছি। এখানে লাইভ ম্যাপে দেখো তরঙ্গ ক্রমশ আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে না, ভালো করে দেখো তরঙ্গ এই যে এগিয়ে যাচ্ছে, কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে এটা আমরা জানতে পারছি এই মানচিত্রে। সারা পৃথিবীর যে কোনো জায়গাতে এই তরঙ্গ মানচিত্রটা আমরা কিন্তু যদি চাই সমুদ্রের মধ্যে দেখতে পাবো। যেমন বঙ্গোপসাগর এর মধ্যে এই দেখছি, আবার দক্ষিণ চীন সাগরের মধ্যে সেই একই দিকে দেখছি, কিন্তু প্রশান্ত মহাসাগরের দিকে আবার তার বিপরীত দিকে দেখছি। তাহলে যদি আমরা দেখি তরঙ্গ মানচিত্রটাতে কোন দিকে তরঙ্গ আসছে সেগুলো বায়ুপ্রবাহ দ্বারা নিয়ন্ত্রিত হয়ে থাকে। এই বায়ুপ্রবাহ দ্বারা নিয়ন্ত্রিত হয়, এটা যখন আমরা জানতে পারলাম তাহলে ঘূর্ণিঝড় কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে সেইভাবে তরঙ্গটাও আমরা জানতে পারবো। দেখো এই দিক থেকে তরঙ্গ এইদিকে আসছে, এই দিক থেকে তরঙ্গটা এইদিকে আসছে, এটা আমরা জানতে পারছি। এই দিক থেকে তরঙ্গটা এইদিকে যাচ্ছে, এখান থেকে এদিকে যাচ্ছে। মানে প্রশান্ত মহাসাগরে একই অক্ষরেখা বরাবর দেখো তরঙ্গ কখনো এইদিকে যাচ্ছে, কখনো বা উত্তরের দিকে যাচ্ছে। তাহলে এক এক দিকে এক এক ধরনের তরঙ্গ প্রবাহিত হতে আমরা দেখতে পাচ্ছি। সেটা এখন নির্ভর করে বায়ুর গতিবেগ কোন দিক থেকে কোন দিকে আছে তার উপরে। চলে এসো আমরা এই তরঙ্গটা এখানে দেখলাম। এবার এই তরঙ্গ মানচিত্রের ইন্ডিয়ার উপরে এবার আমরা দেখব 22 তারিখে এদিকে যাবে, 23 তারিখে এদিকেই যাবে, 24 তারিখেও ওইদিকেই যাচ্ছে, 25 তারিখে দেখো 24 তারিখে দিক পরিবর্তন হচ্ছে, 25 তারিখে দেখো বায়ু যেইভাবে ঘুরছিল তরঙ্গটাও সেইভাবে সমুদ্রের মধ্যে ঘুরতে শুরু করেছে। তাহলে এই সময় তরঙ্গটারও দিক পরিবর্তন আমরা দেখতে পাবো যদি সেই সময় কেউ দীঘাতে পারমিশন নিয়ে যদি থাকতে পারো। যদিও উপকূলবর্তী অঞ্চলে ঢোকার পারমিশন থাকবে না, যদি স্পেশালি পারমিশন নিয়ে কেউ থাকতে পারো তাহলে দীঘার সমুদ্রের জলের দিক দেখতে পাবে এরকম তরঙ্গটা অন্যদিকে ঘুরছে। এবং এই তরঙ্গ মানচিত্রটা অনেকে দেখলেও বেশিরভাগ ছেলেমেয়েরা বোঝো না তোমরা যে 26 তারিখে কী হবে দেখে নাও, 27 তারিখে কী হবে দেখে নাও, 28 তারিখে কী হচ্ছে দেখে নাও। এবার নর্মাল হয়ে যাচ্ছে আস্তে আস্তে, যেটা হয় 30 তারিখে সেই নর্মাল অবস্থাতে ফিরে আসছে। কিন্তু এবার আমরা সমুদ্রের জল ফুলে থাকবে কতটা সেটা দেখব। অর্থাৎ এই সোয়েল ম্যাপটা হচ্ছে কতটা পরিমাণ জল ফুলে আছে সেটা দেখাতে সাহায্য করছে। 22 তারিখ থেকে শুরু করি। 22 তারিখে দেখো সমুদ্র জল বেশি পরিমাণে ফুলে নেই। অর্থাৎ আমি তোমাদের একটা ইউনিট এখানে দেখাই, একক দেখিয়ে দিই যে কীভাবে এটা দেখে বুঝবো। এই মানচিত্রের মধ্যে দেখো এখানে 0.5 মিটার জল ফুলে আছে, বা এই এককগুলো দেখে বুঝতে হবে, বা 1.5, এই কালারের থাকলে 6 মিটার, এই কালারের থাকলে 9 মিটার পর্যন্ত সমুদ্রের জল ফুলে থাকছে। এবার এটা ক্রমশ পরিবর্তন হচ্ছে কীভাবে দেখো, এটা কীভাবে পরিবর্তন হচ্ছে। 23 তারিখে এখানে একটা লাল চলে আসতে শুরু করেছে বঙ্গোপসাগরের মধ্যে। এই কালারটা যখন ওখানে পুরোটাই পরিবর্তন হচ্ছে, দেখো যখন আমরা দেখব এই মানচিত্রটা দেখলে সবচেয়ে ভালো বুঝবো, তাই এটাকে আমরা স্ক্রিনশট করে নিই। দেখো এখানে দুটো মানচিত্রের মধ্যে পার্থক্য দেখো। এই উপরের মানচিত্রটা ছিল 22 তারিখের, আর এটা 25 তারিখে যেটা হতে চলেছে। 22 তারিখে এখানে সমুদ্রের জল বেশি ফুলেছিল না, কিন্তু 25 তারিখে কি হতে চলেছে দেখো। 25 তারিখে এই পর্যন্ত জল অনেকটা ফুলে থাকবে, অর্থাৎ 6 মিটার পর্যন্ত জল ফুলে থাকবে। অর্থাৎ নর্মাল যে পর্যন্ত জল থাকে তার থেকে বেশি পরিমাণে জল ফুলে উঠবে, অর্থাৎ 6 মিটার পর্যন্ত আমরা বেশি ফুলে থাকতে দেখব সেই সময়। ওই জন্য দীঘার ওই যে গার্ডওয়ালগুলো আছে না,
তোমরা যদি যাও এই দীঘার এই গার্ডওয়ালগুলো ছাপিয়ে জল চলে আসে এই সমস্ত ঘূর্ণিঝড়ের সময়। এবার দেখো টেম্পারেচার, সি টেম্পারেচার, সমুদ্রের জলের তাপমাত্রা। এই সময় আমরা দেখছি সমুদ্রের জলের তাপমাত্রাটা নির্ভর করে ঘূর্ণবাত সৃষ্টির জন্য খুবই গুরুত্বপূর্ণভাবে এটা ভূমিকা পালন করে থাকে। তাই সমুদ্র জলের তাপমাত্রা দেখো, পুরো বঙ্গোসাগরের তাপমাত্রা এই সমস্ত তাপমাত্রা প্রায় সেম, কিন্তু যদি আমরা এখানে দেখি, এই মানচিত্রে দেখি, এই তাপমাত্রা দক্ষিণের দিকে দেখো ক্রমশ কমছে, তাপমাত্রা দক্ষিণের দিকে ক্রমশ কমছে। দেখো তাপমাত্রা কত থাকবে, কত ডিগ্রি সি থাকবে, 40 ডিগ্রি সি থাকবে সমুদ্র জলের তাপমাত্রা এই জায়গাতে। মানে তখন যখন আমাদের এখানে ঘূর্ণিঝড়টা হবে তখন সমুদ্র জলের তাপমাত্রা প্রায় 40 ডিগ্রির কাছাকাছি, 30 ডিগ্রির কাছাকাছি থাকবে। কিন্তু একেবারে মেরুর দিকে সেই সময়ই সমুদ্র জলের তাপমাত্রা 0-তে থাকবে। এখানে সমুদ্র জলের তাপমাত্রা তখন 0-তে থাকবে, এগুলোতে মাইনাসে আছে। এই জায়গার টেম্পারেচারগুলো, সমুদ্র জলের টেম্পারেচার তখন মাইনাসে আছে, দেখতে পাচ্ছ -2 ডিগ্রি সেলসিয়াস। এই সমুদ্র জলের তাপমাত্রায় নিয়ন্ত্রণ করে থাকে ঘূর্ণবাত সৃষ্টির জন্য গুরুত্বপূর্ণভাবে। এই সমুদ্র জলের মানচিত্রটা আমরা এখানে দেখলাম। এবার এই ইন্ডেক্স দেখে তোমাদের ধারণা করতে হবে বা বুঝে নিতে হবে তোমাদের যে কোন জায়গায় কী হতে পারে। দেখো এই 0টা যে কালারে দেওয়া আছে এই কালারগুলো 0 টেম্পারেচার, এই কালারের যেগুলো আছে সেইগুলো হচ্ছে তোমার 10 ডিগ্রি টেম্পারেচার, এখানে হচ্ছে 20 ডিগ্রি টেম্পারেচার, এখানে হচ্ছে 30 ডিগ্রি টেম্পারেচার। আর এরকম কালার থাকলে সেটা 40 ডিগ্রি টেম্পারেচার উপরে থাকতো, কয়েকটা জায়গাতে এগুলো তখন হয়ে থাকবে। তাহলে টেম্পারেচার দেখলে সমুদ্র জলের কোথায় কী ধরনের টেম্পারেচার থাকবে সেটা আমরা দেখতে পাবো। এই টেম্পারেচারের মানচিত্র তোমরা পড়বে। তারপরে দেখো এয়ার কোয়ালিটি, এয়ার কোয়ালিটি মানচিত্রটা খুব গুরুত্বপূর্ণ। এয়ার কোয়ালিটির মধ্যে NO2-র পরিমাণ কোথায় কোথায় কী পরিমাণে আছে সেগুলো এখানে দেখানো হয়েছে। তারপরে PM 2.5, মানে যেগুলো 2.5 মিলিমিটার ব্যাসার্ধের ধূলিকণা টনা যেগুলো আছে সেগুলো বাতাসে কোথায় কোথায় বেশি পরিমাণে আছে সেইগুলো এখানে দেখানো হচ্ছে। আর যখন ঝড় হয়, ভাবো তো ঝড়ের সময় বাতাসে ধুলোবালি উড়ে যেতে দেখি আমরা, সেই ধুলোবালিগুলো বাতাসের যে উড়ে যেতে দেখি সেগুলো যখন ঝড় শুরু হয় তখন প্রচুর পরিমাণে থাকে, যখন ঝড় থেমে যায় তখন কিন্তু আর সেগুলোকে আর বৃষ্টি শুরু হয়ে গেলে আর সেগুলো সাধারণত দেখতে পাওয়া যায় না। অ্যারোসোল হচ্ছে কি বাতাসে এই সূক্ষ্ম সূক্ষ্ম ধূলিকণা যেগুলো ভাসমান অবস্থা থাকে সেগুলো অ্যারোসোল। সেই অ্যারোসোলের মানচিত্র এটা, কোথায় কোথায় অ্যারোসোল কোন 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 জায়গায় থাকবে তার একটা এখানে তুলে ধরা হয়েছে। অ্যারোসোল, ওজোন লেয়ার, ওজোন লেয়ারগুলো কোন জায়গায় পাতলা কোন জায়গায় কম। মনে রাখবে ডিউ বা ডপসন ইউনিটে ওজোন গ্যাস এর ঘনত্ব মাপ হয়। এবার সেই সময় ওজোন গ্যাসের ঘনত্ব আমাদের এখানে 270 ডপসন ইউনিট থাকবে। তাহলে এই ওজোন গ্যাসের ঘনত্ব পরিমাপের এগুলো এখানে 300 ডপসন ইউনিট থাকবে। আর সবচেয়ে বেশি তখন ঘনত্ব থাকবে এই আন্টার্কটিকার এই দিকটাতে। এটা ওজোন গ্যাসের ঘনত্ব সব জায়গায় তখন সমানভাবে থাকছে না। আর 25 তারিখে কী ঘটনা করছে দেখো, 25 তারিখে আমাদের ভারতের উপরে ওজোন গ্যাসের ঘনত্ব তখন থাকছে 290 ডপসন ইউনিট স্থলভাগে, আর জলভাগের মধ্যে থাকছে তখন 271। মনে রাখবে 200-র নিচে নেমে গেলে তাকে ওজোন হোল বলা হয় বা ওজোন গহ্বর। এর ফলে ইউভি রে ডাইরেক্ট পৃথিবীতে চলে আসে। এই ওজনের ম্যাপটাও কিন্তু জানা উচিত যে কোন জায়গায় ওজোন গ্যাসের ঘনত্ব কত থাকবে। এটা তোমরা পরে উঁচু ক্লাসে যখন পড়বে তখন বিস্তারিত জানতে পারবে, এই ওজনের মানচিত্র তখন জানতে পারবে। এবার দেখো উইন্ডের মানচিত্রটা থেকে আমরা সবচেয়ে বুঝতে পারবো সহজে যে ঘূর্ণিঝড় কখন হচ্ছে, কোথায় হচ্ছে, কোন দিকে হচ্ছে, কোন দিক থেকে বায়ু প্রবাহ হচ্ছে। এই বায়ু প্রবাহের কতগুলো জেনারেল বৈশিষ্ট্য দেখো। একটা ঘূর্ণবাত উত্তর গোলার্ধে হলে ঘড়ির কাঁটার দিকে ঘুরছে না বিপরীত দিয়ে ঘুরছে, দেখো এটা হচ্ছে ঘড়ির কাঁটার
এই ঘূর্ণবাদটা যেটা হচ্ছে ঘড়ির কাঁটার দিকে না বিপরীত দিকে, বলতে পারবে? ঘড়ির ঘড়ির কাঁটার বিপরীতে। ঘড়ি কোন দিকে যায়? এইদিকে যায়, আর এটা বিপরীত দিকে যাচ্ছে। তাহলে উত্তর গোলার্ধে ঘূর্ণবাতে ঘড়ির কাঁটার বিপরীতে প্রবাহিত হয় ঘূর্ণবাতের জন্য। আর এটা দক্ষিণ গোলার্ধে যদি ঘূর্ণবাত হতো তাহলে কি হতো? ঘড়ি কাঁটার দিকে না বিপরীত দিকে? দেখাও তো দক্ষিণ গোলার্ধের একটা ঘূর্ণবাতের ছবি দেখাই তোমাদের। দক্ষিণ গোলার্ধের ঘূর্ণবাতের ছবি যদি দেখায়, তাহলে এখানে একটা ছোট্ট ঘূর্ণবাত দেখতে পাচ্ছি। আচ্ছা, মাদাগাস্কার নিউজিল্যান্ডের কাছে একটা ঘূর্ণবাত সৃষ্টি হয়েছে দক্ষিণ গোলার্ধে। সেই ঘূর্ণবাতের ছবিটা আমি তোমাদের দেখাবো। ঘড়ির কাঁটার দিকে না বিপরীত দিকে সেটা একটু দেখে বলবে। এটা হচ্ছে উত্তর গোলার্ধের জন্য হলো। আর দক্ষিণ গোলার্ধে নিউজিল্যান্ডের কাছে একটা ঘূর্ণবাত সৃষ্টি হয়েছে এখন বর্তমানে। সেই ঘূর্ণবাতে মানে 26 তারিখে সৃষ্টি হবে। সেই ঘূর্ণবাতে ঘড়ির কাঁটার কোন দিকে যাচ্ছে? এটা ঘড়ির কাঁটার তাহলে আমরা সর্বদাই জানি যে দক্ষিণ গোলার্ধে ঘূর্ণবাদ ঘড়ির কাঁটার দিকে, আর উত্তর গোলার্ধে ঘূর্ণবাদ ঘড়ির কাঁটার বিপরীত দিকে। এটা ঘূর্ণবাতের ক্ষেত্রে। অ্যান্টি সাইক্লোন বা প্রতিপ ঘূর্ণবাদ মানে কেন্দ্র থেকে যখন বায়ু বাইরের দিকে যাবে তখন কি ঘটনা ঘটবে সেটা এবার একটু দেখবো আমরা। অ্যান্টি সাইক্লোনের জন্য অ্যান্টি সাইক্লোনের জন্য অ্যান্টি সাইক্লোন পৃথিবীর বিভিন্ন জায়গাতে আমরা দেখতে পাবো। এটা হচ্ছে একটা অ্যান্টি সাইক্লোন। এটা হচ্ছে দক্ষিণ গোলার্ধ। আমরা জানি অস্ট্রেলিয়ার কাছে, অর্থাৎ দক্ষিণ গোলার্ধে। এই অ্যান্টি সাইক্লোনে দেখো বায়ুপ্রবাহ কোন দিকে যাচ্ছে। দেখো দক্ষিণ গোলার্ধে হলে অ্যান্টি সাইক্লোনে বায়ু হচ্ছে এদিক থেকে এদিকে যাচ্ছে, অর্থাৎ ঘড়ির কাঁটার বিপরীতে। দক্ষিণ গোলার্ধের অ্যান্টি সাইক্লোন মানে দেখো কেন্দ্র থেকে বায়ু বাইরে যাচ্ছে, এটা অ্যান্টি সাইক্লোন। প্রতিপ ঘূর্ণবাদ, তাহলে দক্ষিণ গোলার্ধে প্রতিপ ঘূর্ণবাদ ঘড়ির কাঁটার বিপরীত দিকে। আর দক্ষিণ গোলার্ধে ঘূর্ণবাদ, এটা দক্ষিণ গোলার্ধে ঘূর্ণবাদ ঘড়ির কাঁটার দিকে, অর্থাৎ দক্ষিণ গোলার্ধের ঘূর্ণবাদ ঘড়ির কাঁটার দিকে, আর দক্ষিণ গোলার্ধের প্রতিপ ঘূর্ণবাদ ঘড়ির কাঁটার বিপরীতে বায়ু পাওয়া হয়। ঠিক তেমন দেখো, ঠিক যদি আমরা এই মানচিত্রে দেখি, উত্তর গোলার্ধের অ্যান্টি সাইক্লোন প্রতিপ ঘূর্ণবাদ, উত্তর গোলার্ধে কি হচ্ছে দেখো, এই একটা প্রশান্ত মহাসাগরের উত্তর গোলার্ধে একটা অ্যান্টি সাইক্লোন দেখতে পাচ্ছি, যেখানে ঘড়ির কাঁটার দিকে যাচ্ছে, অর্থাৎ এটা ভালো করে দেখো, ঘড়ির কাঁটার, এটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে যাচ্ছে। এটা যে ঘড়ির কাঁটার বিপরীত দিকে যাচ্ছে, মানে কোনোটা ঘড়ির কাঁটার দিকে, কোনোটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে। তাহলে আমরা যদি এখানে সিদ্ধান্ত নিই, উত্তর গোলার্ধে ঘূর্ণবাদ ঘড়ির কাঁটার বিপরীতে, প্রতিপ ঘূর্ণবাদ ঘড়ির কাঁটার দিকে, ঠিক দক্ষিণ গোলার্ধে এর বিপরীত। এই ঘটনাটা ঘটে চলেছে। এবার এই ঘূর্ণবাদ আবার না দুই রকমের আছে, ক্রান্তীয় ঘূর্ণবাদ আর নাতিশীতোষ্ণ ঘূর্ণবাদ।
উষ্ণ আর শীতল বায়ু পরপর মিলিত হয়ে যে ঘূর্ণবাদ সৃষ্টি করে সেই সমস্ত ঘূর্ণবাদগুলো টেম্পারেট সাইক্লোন বা নাতিশীতোষ্ণ ঘূর্ণবাদ। যেমন নাতিশীতোষ্ণ ঘূর্ণবাদগুলোতে না ফন্ট সৃষ্টি হয় বা সীমান্ত সৃষ্টি হয়। যদি আমি দেখাই কয়েকটা তাহলে বুঝতে পারবে নাতিশীতোষ্ণ ঘূর্ণবাদগুলো একটা সীমান্ত বা ফন্ট সৃষ্টি হয়। দেখো এটা একটা ঘূর্ণবাদ, কিন্তু যদি এখানে দেখি আমরা, এখানে দেখলে পরিষ্কার একটা ফন্ট দেখতে পাবো বা সীমান্ত দেখতে পাবো। দেখো উষ্ণবায়ু আর শীতল বায়ুর মিলিত হচ্ছে স্যার একটা ডাইরেক্ট ফন্ট বা সীমান্ত আমরা এখানে দেখতে পাবো। এই ধরনের ঘূর্ণবাদ যেটা মেরু অঞ্চলের দিকে হয় সেই ঘূর্ণবাদ, এই দিক দিয়ে আসছে শীতল বায়ু, এদিকে যাচ্ছে উষ্ণবায়ু, এই উষ্ণবায়ু শীতল বায়ু মিলিত হয়ে এই বরাবর একটা দেখো সীমানা রেখা তৈরি হয়েছে যেটাকে বলা হয় ফন্ট। এই ফন্ট সৃষ্টির মাধ্যমে যে ঘূর্ণবাদ সৃষ্টি হয় তাকে বলা হয় টেম্পারেট সাইক্লোন বা নাতিশীতোষ্ণ ঘূর্ণবাদ। আর যেটা হচ্ছে সমুদ্রের উপরে সম্পূর্ণ বৃত্তাকারে যে সমস্ত ঘূর্ণবাদগুলো সৃষ্টি হয় সেকে বলা হয় ক্রান্তীয় ঘূর্ণবাদ। এই সমুদ্রের উপরে ট্রপিক্যাল সাইক্লোন, যেমন আমাদের এখানে একটা ক্রান্তীয় অঞ্চলে সৃষ্টি হচ্ছে ট্রপিক্যাল সাইক্লোন, যেটা আমাদের এখানে হবে, এটা হচ্ছে একটা সমুদ্রের উপরে পুরোপুরি ফন্ট সৃষ্টি হয়। ফন্ট সৃষ্টি হলে কেন্দ্রে আই অফ দ্য স্টর্ম সৃষ্টি হয়, অর্থাৎ একেবারে ঘূর্ণবাদের কেন্দ্রে বায়ুপ্রবাহ স্থির থাকে। এবার এছাড়াও তোমরা এখানে অ্যাডভান্স লেভেলে যদি ঘূর্ণবাতের অ্যানালাইজ করতে চাও তাহলে দেখো ঘূর্ণবাতের এই প্রান্তে এখানে বায়ু এস অর্থাৎ সাউথ থেকে যাবে, ঠিক তার বিপরীত প্রান্তে বায়ু নর্থ থেকে আসবে, অর্থাৎ এই প্রান্তে সাউথ থেকে আসলে এই প্রান্তে নর্থ থেকে আসবে। ঠিক ঘূর্ণবাতের উত্তরে এখানকার বায়ু ইস্ট থেকে যাবে, ঠিক তার দক্ষিণে বায়ু ওয়েস্ট থেকে যাবে, ঠিক তার দক্ষিণের বায়ু ওয়েস্ট থেকে যাবে। আবার এই দিকে থাকবে দক্ষিণ পূর্ব দিক থেকে, মানে সাউথ ইস্ট থেকে যাবে, ঠিক তার এই কোণে থাকবে সাউথ ওয়েস্ট থেকে। মানে পুরোপুরি বায়ুপ্রবাহ একটা ঘূর্ণবাতের কেন্দ্র যদি আমরা জানতে পারি, আর উত্তর গোলার্ধে জানি ঘড়ির কাঁটার দিকে প্রবাহিত হয়, তাই ঠিক সেইভাবে বায়ুপ্রবাহটা হয়ে থাকবে, এটা আমরা জানতে পারি। এটা আমরা অ্যাডভান্স ক্লাসে বিস্তারিত বলবো, এগুলো মুখস্থ রাখতে হয় না। মানে একটা যদি ঘূর্ণবাত এখানে হয়, সহজে জাস্ট একটু ধারণা দিয়ে রাখি, যেটা আমরা বিস্তারিত এই ঘূর্ণবাতটা পরে যখন অ্যানালাইজ করব তখন বলবো। দেখো এখানে যদি ঘূর্ণবাতের কেন্দ্র থাকে তাহলে এই দিকের বায়ু, এখানকার বায়ু এই দিক থেকে এইদিকে যাবে, ঠিক এখানকার বায়ু এই দিক থেকে এইদিকে আসবে, এখানকার বায়ু এই দিক থেকে এইদিকে যাবে, এখানকার বায়ু এই দিকে যাবে, এই কোনাকুনিভাবে দক্ষিণ পূর্ব দিক থেকে বায়ু যাবে, ঠিক তার এই দিকে আবার এই প্রান্ত থেকে বায়ু যাবে, এখানে ঠিক এইভাবে প্রত্যেকটা দিকের বায়ুগুলো আমরা কোন দিক থেকে কোন দিকে যাবে সেগুলো আমরা বলতে পারবো।